আজকে আমরা যে বিষয়টার সাথে আলোচনা করব যে বাংলা দলের যে সিলেকশন সেটা কিভাবে হয়েছে। অনেকেই প্রশ্ন করছে আমি কেন সিলেকশন হলাম না। যদিও আমরা কথা বলছিলাম, কিন্তু বেশিরভাগ মাঠে সিলেকশন করতে গেলে আমাদের খেলোয়াড়দের সাথে কর্মকর্তারা অত কথা বলবে না। দলের জন্য সিলেকশনের জন্য আমার যেহেতু প্লেয়ার গোটা পশ্চিমবঙ্গের, আমাদের এবারে আলোচনা হয়েছে যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে। তো বাংলা দলের জন্য আমার সিলেকশন হবে মোট 18 জন খেলোয়াড়, 18 জন। তো এই 18 জন খেলোয়াড়ের মধ্যে দুটো ভাগ আছে। এক নম্বর হচ্ছে গোলকিপার, দু নম্বর হচ্ছে ডিফেন্সের প্লেয়ার, তিন নম্বর হচ্ছে মাঝমাঠ, মিডফিল্ড, তারপরে হচ্ছে ফরওয়ার্ড। তাহলে খেলোয়াড়ের জন্য আমাদের কোন কোন পজিশনের প্লেয়ার লাগবে? না, প্রত্যেকটা ভাগের আমার খেলোয়াড় লাগবে না। যেহেতু 18 জন, 18 জনের মধ্যে আমার মিডফিল্ডে খেলবে কজন? না 3 জন, ফরওয়ার্ড খেলবে 3 জন, ডিফেন্সে খেলবে 4 জন এবং গোলকিপার খেলবে 1 জন। এই হচ্ছে আমার খেলোয়াড়ের হিসাব, 11 জন। তাহলে 11 জনের মধ্যে কজন আমাকে তাহলে নিতে হবে? না, আমাকে এর সাথে অতিরিক্ত খেলোয়াড়, এই পাশের গুলোকে যদি আমি অতিরিক্ত বলি, তাহলে আমাকে মিডফিল্ডের যারা খেলবে, তাহলে মিডফিল্ডের পরে 2 জন আমি বেশি করে নেব। তাহলে আমাকে অতিরিক্ত কজন নিতে হবে? না, গোলকিপার আমি নেব 2 জন, এখানে ডিফেন্সের অতিরিক্ত নেব 2 জন। এই যে অতিরিক্ত যাকে নেব তার জায়গাটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে, সে যেন দুদিকটাতেই খেলতে পারবে। তাহলে ডিফেন্স নেব আমি 6 জন, এটা নেব 5 জন, এটা নেব 5 জন। আমার খেলোয়াড়ের জায়গা হচ্ছে এইগুলো। গোলকিপার হচ্ছে 2 জন, ডিফেন্স হচ্ছে 6 জন, 4 জন খেলবে, 2 জন অতিরিক্ত থাকবে। মিডফিল্ডের হচ্ছে কারো 3 জন থাকবে, 2 জন অতিরিক্ত রাখতে হবে, কারণ কারো চোট আঘাত হলে তখন এর 2 জনকে নামাতে হতে পারে। ফরওয়ার্ড পজিশনে 3 জন থাকবে, তার সাথে অতিরিক্ত আমরা 2 জন নেব, ফলে 5 জন। তাহলে এইভাবে আমাকে প্লেয়ারের সংখ্যাটা হচ্ছে এটা। আমার ট্রায়াল দিয়েছে কতজনে? না, আমার ট্রায়াল দিচ্ছে হয়তো দেখা যাচ্ছে 500 জন খেলোয়াড় আমার অংশগ্রহণ, আমার সিলেকশন কিভাবে করা হচ্ছে। তাহলে এইটা যখন পজিশন হচ্ছে তখন আমাকে এইখানে থাকতে হবে না জেলাগুলো। না, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে আমাকে প্রথমত প্রত্যেকটা জেলার কথা আগে ভাবতে হবে। না, প্রতিটা জেলা থেকে আমরা প্রথমে সিলেকশন মানে রাখা হলো। না, প্রতিটি জেলা থেকে আমরা প্রথমে 8 থেকে 10 জন প্লেয়ারকে সিলেকশন করে রাখবো। না, হিসাব কি বলছে? না, প্রতিটি জেলা থেকে আমি কতজন করে সিলেকশন করব? না, 8 থেকে 10 জন। তাহলে 8 থেকে 10 জন যদি আমার সিলেকশন হয়, তাহলে আপনারা দেখে রাখুন প্রত্যেকটা জেলা থেকে 8 থেকে 10 জন আমি সিলেকশন করেছি।
তাহলে ধরুন এখানে সিলেকশনের মধ্যে আমার গোলকিপারও আছে, ডিফেন্স আছে, মিডফিল্ড আছে, ফরওয়ার্ড আছে, সমস্ত খেলোয়াড়ই কিন্তু এইখানে আমার 8 থেকে 10 জনের মধ্যে রাখা আছে। তাহলে ধরুন আমার প্রথমত আমি একটা জেলার নাম করি মালদা। মালদা। তারপরে একটা জেলার নাম করলাম জলপাইগুড়ি। তারপরে একটা জেলার নাম করলাম নদিয়া, হুগলি। এই যে খেলোয়াড় আমার হলো মালদা জেলা। তাহলে মালদা জেলা থেকেও কিন্তু সিলেকশন কজন করে রাখা আছে না 8 থেকে 10 জন ছেলে আমার মালদা জেলার রাখা আছে। তাহলে আমার এখানে চিন্তা ভাবনা হলো যে মালদা জেলা থেকে আমার সিলেকশন করে রেখেছি, এরপরে আরেকটা ভাগে ভাগ করে রেখেছি আমরা গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড, এইভাবে একটা ভাগ করে রেখেছি। তাহলে আমরা যে প্লেয়ারগুলোকে রেখেছি সেই প্লেয়ারগুলোর মধ্যে রাখা আছে না ক্যাটাগরি, JFIRST ফার্স্ট চয়েস, CHOIC ফার্স্ট চয়েস, সেকেন্ড 22nd চয়েস, থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস। তাহলে আমরা কি করেছি না গোলকিপারের আমরা প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফরওয়ার্ড চয়েস আমরা করে রেখেছি। তাহলে আমি যদি ডিফেন্সের ক্ষেত্রে আমরা একটা কথা ভাবি যে ডিফেন্সের আমার প্রথম চয়েসটা কোন জেলার আছে না ডিফেন্সের ক্ষেত্রে প্রথম চয়েস আমার আছে পুরুলিয়া জেলা। এইখানে হচ্ছে পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলা। তাহলে পুরুলিয়া জেলা থেকে কি নেওয়া হলো না একজন ডিফেন্স। তাহলে পুরুলিয়া জেলাকে যদি আমি একজন ডিফেন্স দিয়ে দিই তাহলে প্রথম চয়েস আছে মিডফিল্ড। তারপর আমি মিডফিল্ডের দিয়ে তাকাবো পুরুলিয়া জেলার যে মিডফিল্ড আছে সে আমার প্রথম চয়েসের মধ্যে আছে কিনা, পুরুলিয়া জেলার গোলকিপার আমার প্রথম চয়েসের মধ্যে আছে কিনা, পুরুলিয়া জেলার ফরওয়ার্ড আমার প্রথম চয়েসের মধ্যে আছে কিনা। যদি প্রথম চয়েসের মধ্যে আমার পুরুলিয়া জেলা থেকে একজন ডিফেন্স আমরা নিয়ে দিই তাহলে ডিফেন্সের এই 6 জনের মধ্যে পুরুলিয়া জেলার থেকে একজন কিন্তু ডিফেন্স হয়ে গেল পুরুলিয়া জেলা থেকে। তাহলে আমি কিন্তু এখানে পুরুলিয়া জেলা থেকে আর কোনো প্লেয়ার কিন্তু আমি নিতে পারবো না। যদি খুবই পছন্দ হয় কোনো প্লেয়ার তাহলে আমরা একজনের জায়গায় 2 জন কিন্তু পুরুলিয়া জেলা থেকে নিতে পারি। এইভাবে খেলোয়াড় আমাদের সিলেকশন হচ্ছে। তারপরে হচ্ছে হুগলি জেলা। ধরুন হুগলি জেলা থেকে আমার কি পেলাম না হুগলি জেলা থেকে একজন আমি গোলকিপার পেলাম, গোলকিপার। তাহলে পুরুলিয়া জেলা থেকে যদি আমি গোলকিপার পেয়ে যাই বা হুগলি জেলা থেকে যদি আমি গোলকিপার পেয়ে যাই তাহলে পুরুলিয়া জেলার গোলকিপার যদি আমার খুবই ভালো হয় তাহলে হুগলি জেলার ফরওয়ার্ড প্লেয়ার যত ভালোই হোক না কেন আমরা একটা জেলা থেকে একজনের বেশি 2 জন নিতে পারবো না, যার ফলে আমাকে গোলকিপারটা একে দিতে হবে। যদি খুবই ভালো হয় তখন কিন্তু আমরা নিতে পারি অতিরিক্ত প্লেয়ার হিসাবে, না হলে কিন্তু পুরুলিয়া জেলা থেকে একজন প্লেয়ারই চয়েসের মধ্যে আসবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খেলোয়াড়দের সিলেকশন এরপরেও আরেকটা বিষয় লক্ষ্য করা হয় যে আমি যাকে চয়েস করেছি আমার প্লেয়ারটা ফার্স্ট চয়েসের মধ্যে আছে। যদিও আমাদের সেখানে উচ্চতা মাপার যন্ত্র, আর আরেকটা বিষয় খেলোয়াড়দের উপর দেখতে হবে সেটা হচ্ছে উচ্চতা, আরেকটা হচ্ছে ওজন, আরেকটা হচ্ছে শারীরিক গঠন। শারীরিক গঠন। তাহলে কোনো খেলোয়াড় উচ্চতা আছে একরকম কিন্তু তার ওজনটা মনে হচ্ছে সঠিক হচ্ছে না, বা তার শরীরের উচ্চতা অনুযায়ী শারীরিক গঠন ঠিক নেই, মানে প্লেয়ারটাকে আনফিট বলে মনে হচ্ছে, যে পায়ের কাজ ভালো থাকলো কারণ সেখানে যখন খেলতে হবে
খেলার জন্য আমাদেরকে যে বিষয়টার উপর রাখতে হবে যে খেলবো বললেই খেলতে সবাই পারে না, খেলার জন্য কিছুগুলো জিনিস হচ্ছে শারীরিক গঠন বা সক্ষমতার উপর গুরুত্ব দিতে হবে। সক্ষমতা খেলোয়াড়ের উপর প্রথমত দেখতে হবে, কারণ একটা খেলা হবে টোটাল 90 মিনিট। এই বিষয়টার উপর সবাই লক্ষ্য রাখবেন, খেলা কত সময় হয় না 90 মিনিট। যদি খেলা কোনো কারণে ড্র হয়ে যায় তারা কিন্তু অতিরিক্ত আবার 30 মিনিট সমান হচ্ছে 120 মিনিট। এইখানে আরেকটা বিষয় খুব মজার আছে যেটা আমাদের খেলোয়াড়দেরকে জেনে রাখতে হবে, না 90 মিনিট খেলার সময় মাঝে কিন্তু হাফ টাইম আছে, প্রথম হাফ। তাহলে ধরুন আমার খেলাটা হলো 45 মিনিট খেলা হলো, অতিরিক্ত সময় হয়তো 2 মিনিট 3 মিনিট, ধরুন অতিরিক্ত সময় 4 মিনিট দিয়ে দিল, তাহলে কত সময় হলো খেলাটা না 4 আর 45 আর 4 হচ্ছে 49 মিনিট হয়ে গেল প্রথম হাফ। তাহলে দ্বিতীয় হাফ আরো 45 মিনিট সময়, তার সাথে যদি অতিরিক্ত ধরুন আরো সর্বনিম্ন 3 মিনিট দিয়ে দিল, তাহলে হয়ে গেল 4 আর 8 48 মিনিট। তাহলে এইখানে 30 মিনিট খেলা হলো, 30 মিনিটকে 15 মিনিট সময় দিল, তার সাথেও ধরুন অতিরিক্ত এডেড টাইম করে দিল 3 মিনিট, তাহলে হলো 18 মিনিট। পরে আরেকটা হাফ যদি হয় 15 মিনিট, তার সাথে যদি আরো 3 মিনিট যোগ করে দেয়, 3 মিনিট 4 মিনিট যোগ হতেই পারে, তাহলে আমার হয়ে গেল এটা। তাহলে খেলার সময় কত সময় দাঁড়ালো, 3 8 24 আর 9 3 33, 4 4 8 10, কত সময় হলো। তাহলে একটা খেলা যদি কোনো কারণে 90 মিনিট খেলার পর ড্র হয়ে যায় আর অতিরিক্ত খেলার যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে খেলাটা যে কোনো সময় 1 ঘন্টা 133 মিনিট বা 130 মিনিটে যদি হয়, আমাদেরকে প্রথমত জানতে হবে তাহলে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 1 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 133 মিনিট সমান কত ঘন্টা হচ্ছে না 2 ঘন্টা 13 মিনিট। 13 মিনিট। তো সমস্ত খেলোয়াড়দেরকে একটা কথা বলবো ভাই, 45 মিনিটের যে 10-15 মিনিটের আমি গেম খেললাম, খুব ভালো খেললাম, মানে আমি বড় টুর্নামেন্টের আমি 2 ঘন্টা 13 মিনিট খেলে দেওয়ার জন্য আমার কত প্র্যাকটিসের প্রয়োজন, সেই প্রশ্নটা নিজেদেরকে করবে। বা শারীরিক গঠন বা শারীরিক সক্ষমতা কত থাকলে তবে তারা 2 ঘন্টা 13 মিনিট মাঠটাই খেলে দিবে। তাহলে 2 ঘন্টা 13 মিনিট খেলতে গেলে প্লেয়ারটাকে প্রতিদিন অন্তত পক্ষে এর সাথে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে ধরে রাখুন 13 দুগুণে 26 আর 2 দুগুণে 4, মানে 4 ঘন্টা 26 মিনিট। প্রতিদিন যদি 4 ঘন্টা 26 মিনিট প্র্যাকটিস করে, আমাদের বেশিরভাগ ছেলেটা তো বিকেলবেলা মাঠে যায়, গিয়ে সময়টা নষ্ট করে দেয়, যার ফলে খেলার বেশি সময় পায় না। প্রতিদিন কোনো খেলোয়াড় যদি 4 ঘন্টা 26 মিনিট প্র্যাকটিস করে, তবে সে এই 90 মিনিটের খেলায় কিন্তু সে দাঁড়াতে পারবে। আর এই 4 ঘন্টা 26 মিনিট থাকার জন্য আমি প্রত্যেকটা খেলোয়াড়কে বলেছিলাম যে আপনারা গার্জেনকে নিয়ে আসবেন না। 4 ঘন্টা করে যদি প্রতিদিন প্র্যাকটিস করে, তাহলে ছেলেটাকে কিন্তু সঠিক পরিমাণে যে জিনিসটার প্রয়োজন, সেটা 1 নম্বর হলো ঘুম, আর 2 নম্বর হচ্ছে খাবার। তাহলে খেলোয়াড়কে ঘুমানোর জন্য তাকে সময় দিতে হবে, এবং 2 নম্বর হচ্ছে তাকে খাবার দিতে হবে, তবে তারা সঠিকভাবে কিন্তু 4 ঘন্টা। একটা ছেলে আছে তার উচ্চতা ঠিক থাকলেও তো শারীরিক গঠন ঠিক নেই, উচ্চতার সাথে ওজনের কোনো সামঞ্জস্য নেই। পায়ের পেশির যারা প্র্যাকটিস করে, যারা সিলেক্টর থাকে, প্লেয়াররা মাঠে নামলে বলে দেবে যে কোন প্লেয়ারটা কতক্ষণ খেলতে পারবে। তাহলে আমাদেরকে একটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, আমাকে শারীরিক গঠনটা তৈরি করতে হবে যাতে উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকে এবং শারীরিক গঠন থাকে। কারণ আমার প্লেয়ার যারা সিলেকশন করে, তারা প্লেয়ার দেখেই তারা অনেকটা অনুভব করে নেই এই প্লেয়ারটা আমার খেলতে পারবে, তারা অনুভব করতে পারে।
তার জন্য মাঠে বল ধরা বা লাফানোর থেকে নিজের শারীরিক গঠনটা তৈরি করার জন্য, ফিটনেসের জন্য প্রত্যেকটা খেলোয়াড়দেরকে আগে তৈরি হতে হবে। তাহলে এইভাবে কিন্তু খেলোয়াড়দের হয়। কোনো খেলোয়াড় দেখা যাচ্ছে অনেক লম্বা, কিন্তু দেখা যাচ্ছে তার শরীরের গঠন ফিটনেস ঠিক নেই, তাহলে সে কিন্তু সেই জায়গায় খেলতে পারবে না। কোনো ছেলে দেখা যাচ্ছে পায়ের কাজ খুবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে তার গতিও খুব ভালো, কিন্তু সেই খেলোয়াড়টা তার ফিটনেস ঠিক কথা বলছে না, মানে সেই খেলাটাকে কিন্তু 90 মিনিটের খেলাতে কোনো দিনেই তাকে অ্যালাউ করা যাবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড, প্রত্যেকটা প্লেয়ার যেমন ডিফেন্সের কাজ হচ্ছে তার কতটা মুভ করার প্রয়োজন আছে, তার সে কতটা দায়িত্ব নিতে পারবে। মিডফিল্ডে যারা খেলছে তাদের পাওয়ার কিক করার ক্ষমতা কি, গোলে কতগুলো কিক করলো। এই যে ডিফেন্সার এবং ফরওয়ার্ডের প্লেয়ার, তাদের বলের পাওয়ার কি আছে, কত জোরে বল কিক করতে পারছে, বলের নিশানা কি আছে, বল সঠিকভাবে পৌঁছাতে পারছে কিনা, সেগুলার ক্ষেত্রে এখানে একটা গুরুত্ব দেওয়া হয় যে তারা যদি বলের কিকগুলো সঠিক না হয় তাহলে তো গোল দিতে পারবে না, তাহলে সেই প্লেয়ারটাকে সিলেকশন করলে কিন্তু সমস্যা হবে। এখানে সমস্ত খেলোয়াড়দেরকেই বলবো যারা খেলাধুলায় এসেছে, কেউ আমাদের পরিচিত নয়, যারা আছে। এরপরে যারা খেলাধুলা করছে আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, আমরা যে জিনিসটার উপর গুরুত্ব দেখা হয়েছে যে আমাদের ফর্মে ওখানে একটা জিনিস উল্লেখ করা ছিল যে হুইচ ক্লাস আর ইউ রিডিং। ফর্মে এইখানে একটা প্রশ্ন ছিল যে হুইচ ক্লাস আর ইউ রিডিং, যে খেলোয়াড়টা আমার কোন ক্লাসে পড়াশোনা করে। এটাকে বাংলায় বলা হয় কোন ক্লাসে তুমি পড়াশোনা করো। তাহলে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, এইখানে দুটো বিষয় দেখা হচ্ছে। যদি কোনো ছেলের এইখানে সামনে যে এজের উপর খেলা হচ্ছে সেটা তো হচ্ছে আন্ডার-19। আন্ডার-19-এর জন্য আমরা দেখেছিলাম 2005, 2006, 2007, 2008 এবং 2009 এগুলাকে রেখেছিলাম আন্ডার-19। যদিও 7 এবং 8 আন্ডার-17 পর্যায়ের মধ্যেই পড়ছে, 2009টাও আন্ডার-17-এর পর্যায়ের মধ্যে পড়ছে, কিন্তু যেহেতু খেলাটাকে আমরা 3টা পার্টে ভাগ করেছিলাম, যে জুনিয়র, সাব জুনিয়র এবং সিনিয়র, তাই কোন ক্লাসে, যদি ছেলেটা ধরুন মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই দুটো ক্লাসে পড়াশোনা করলে তার গার্জেনদের সাথে আলোচনা বা তাদের উপর গুরুত্বটা একটা দেখা হয়। যেহেতু প্লেয়াররা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবছর, তাহলে তাদের এটা হচ্ছে একটা ভবিষ্যৎ গড়ার একটা অনেক বড় জায়গা। ফুটবলটা পরে আসবে, স্পোর্টস সারা জীবন থাকতে পারে, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা সব দিন থাকবে না। এটা তাদের জীবনের একটা অধ্যায় গড়া হবে। মাধ্যমিকটা জীবনের প্রথম অধ্যায় বলা যায় এবং উচ্চ মাধ্যমিকটাকে দ্বিতীয় অধ্যায় বলা হয়। তাই মাধ্যমিক এবং আমরা উচ্চ মাধ্যমিক যারা এই বছর ক্যান্ডিডেট আছে তাদেরকে আমরা সিলেকশন করে রাখলেও তারাকে আমরা পরবর্তীকালের জন্য চিন্তা ভাবনা করা হবে, কারণ তাদেরকে আমরা এই বছর অনেকটাই অ্যাভয়েড করে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ।